সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। ইন দ্য ইউনাইটেড স্টেটস একটা কন্ট্রোভার্সিয়াল নিউ ডেভেলপমেন্ট অবশ্যম্ভাবীভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছে। সিরিয়াস কোয়েশ্চেন রেইজ হচ্ছে অ্যাবাউট জাস্টিস ডিপার্টমেন্ট, জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি এবং গভর্নমেন্টের পাওয়ার নিয়ে। একটি নতুন জাস্টিস ডিপার্টমেন্ট ইনিশিয়েটিভ, যেটিকে বলা হচ্ছে অ্যান্টাই ওয়েপেনাইজিং ফ্রড, যার কারণে নিয়ারলি $1.8 বিলিয়ন ট্যাক্স পেয়ারের অর্থ পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ফ্যামিলি এবং তার সাঙ্গপাঙ্গরা। কোন সাঙ্গপাঙ্গরা? যাদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন যারা জানুয়ারি 6 রায়টে অংশ নিয়েছিলেন। তাদের দাবি যে তাদেরকে আনফেয়ারলি টার্গেট করা হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে। সমালোচকরা বলছেন যে এটি হচ্ছে এই পলিটিক্যাল রিওয়ার্ড সিস্টেম, যেটির অর্থ আসছে আপনার আমার কাছ থেকে, অর্থাৎ আমেরিকান পিপল। এদিকে মিডল ইস্টের নতুন রিপোর্ট এবং জিও পলিটিক্যাল স্পেকুলেশন ইরান ইসরায়েল এই অঞ্চলে ইউএসের স্ট্র্যাটেজি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। সাবেক ইরানিয়ান প্রেসিডেন্ট, যিনি একসময় পশ্চিমা বিশ্বের অন্যতম কঠোর সমালোচক ছিলেন হিসাবে পরিচিত ছিলেন, কথা বলছি আহমেদিনেজাদের কথা। এখন রেজিম চেঞ্জ, রিজনাল কনফ্লিক্ট এবং ইসরায়েল, ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর গোপন আন্তর্জাতিক হিসাব নিকাশ নিয়ে বিস্ফোরক দাবির কেন্দ্রে রয়েছেন এই ব্যক্তি। প্রশ্ন গেছে, পর্দার অন্তরালে আসলে কি ঘটেছিল? আলোচনা সেটা থাকবে আজকের অবশ্যই। একই সময় রাশিয়া এবং চায়না এর ক্রমবর্ধমান জোটের দিকে বিশ্ব গভীরভাবে নজর রাখছে, কারণ বৈশ্বিক উত্তেজনার মধ্যে মস্কো এবং বেইজিং তাদের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করেছে। বেইজিংয়ে পুতিনের সফরকে শুধু কূটনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে না, এবং এটি তো হয়তো বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন সংজ্ঞায়িত করতে পারে। চায়না এবং রাশিয়া কি ইরানের পক্ষে ইউএস এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে? অনেকে বলছেন অলরেডি নিয়েছে, কিন্তু এখন এই আলোচনার পরে কোথায় যাবে সেটি দেখার বিষয়। এর প্রভাব এশিয়া, গ্লোবাল সিকিউরিটি এবং প্রতিদ্বন্দ্বী শক্তির মাঝেও আটকে থাকা ছোট ছোট দেশগুলো এশিয়া আছে, তাদের উপর কেমন প্রভাব পড়বে সেটিও আজকে আলোচনা থাকবে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকা অন্তত 42টি ইউএস মিলিটারি এয়ারক্রাফট হারিয়েছে। এর মধ্যে রয়েছে 4টি F-15E ফাইটার জেট, একটি F-35A ফাইটার, একটি A-10 গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট, 7টি KC-135 এরিয়াল রিফিউলিং এয়ারক্রাফট, একটি E-3 এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম এয়ারক্রাফট, দুটি MC-130J স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, একটি H-860W কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং 24টি MQ র্যাপার ড্রোন, এক একটির দাম $4 মিলিয়ন, এবং একটি MQ-4C ট্রিনিটন ড্রোন। তার প্রশ্ন উঠছে, বর্তমানে ইউএস ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? আমেরিকা এবং ইরান শান্তির অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন আজকে, বড় বড় হেডলাইন আমরা দেখেছি। এটি দিলেও এনরিচ ইউরেনিয়াম এবং স্ট্রেট অফ হরমুজ নিয়ে কোনো সমঝোতা এখনও দুই পক্ষে আসেনি, কারণ ইরান এখানে ছাড় দিতে মোটেও রাজি নয়। কিন্তু এই ব্যাপারে অনেক বেশি আলোচনা রয়ে গেছে, যেটি আমরা করব। অন্যদিকে সাউথ এশিয়াতে বাংলাদেশ এবং ইন্ডিয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের লিডিং একটি নিউজ পেপারে ওপিনিয়ন পিসে আঞ্চলিক সম্পর্ক, সভরাইনটি, ডেমোক্রেসি এবং বাংলাদেশের ভবিষ্যতে ফরেন পলিসির দিক নির্দেশনের নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ঢাকার সঙ্গে টানপোড়েনের শেষে নতুন সম্পর্কের বার্তা দিচ্ছেন তিনি। কোন ধরনের বার্তা সেটি বাবা? আলোচনা থাকবে সেটি। এই সমস্ত আলোচনার জন্য আমার সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন লেখক, সাংবাদিক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। স্বাগত জানাচ্ছি আপনাকে, অনেকদিন পরে দেখলাম, আশা করি আপনি ভালো আছেন। আমরা হাসান ফেরদৌস আপনার কাছে চলে যাব শুরুতেই। আমরা যেটি এখন দেখছি যে ট্রাম্পের $1.8 বিলিয়ন ফান্ড, এই ব্যাপারটি আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন। কেন এটি উনি দাবি করছেন? কেন এটি অনেকে সমালোচনা করছেন? কেন এটি বলা হচ্ছে যে এটি আসলে কনস্টিটিউশন বিরোধী এবং এটি আসলে মানুষের টাকায় লুটে নেওয়ার আরেকটি বড় প্রচেষ্টা, এবং এটা আসলে একটি অনেক বড় অন্যায়, কারণ যে লোকগুলো আক্রমণ করেছিল তাদেরকেই আসলে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। আমাদেরকে একটু বুঝিয়ে বলুন প্লিজ।
ধন্যবাদ হাবিব ভাই। নকিব ভাই, আসসালামু আলাইকুম। দেখে ভালো লাগছে। হাবিব ভাই, প্রথমে মাথা রাখতে হবে যে মামলাটা কি হয়েছিল। জি প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের প্রেসিডেন্ট, মামলা করেছিলেন তার নিজের সরকারের বিরুদ্ধে। নিজেই নিজের বিরুদ্ধে মামলা করেছিলেন কি বলে, যে আমার ডকুমেন্ট লিক হয়েছে, আমার ট্যাক্স রিপোর্ট লিক হয়েছে, আমার ক্ষতি হয়েছে, আমাকে $10 বিলিয়ন দাও। দুনিয়ার কোথাও কোনো দেশে আমরা শুনিনি কোনো রাজা, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী নিজ সরকারের বিরুদ্ধে মামলা করছেন। ঠিক আছে, যে মুহূর্তে তিনি বুঝলেন যে মামলাটা ধোপে টিকবে না, তখন তিনি কি করলেন জানেন? তিনি দ্রুত একটা সিদ্ধান্ত, একটা সমঝোতায় পৌঁছলেন আমাদের রাজস্ব বিভাগের সাথে। কি সমঝোতা? যে আমি আমার কেস ড্রপ করছি, আমি আমার মামলা তুলে নিচ্ছি, তার বদলে আসো আমরা একটা ডিল করি। ডিলটা কি? যে আমরা একটা নতুন ফান্ড করব, অ্যান্টাই উপনাজেশন ফান্ড। যারা সরকারের কাছে সরকারের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন অসংখ্য লোক আছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই ফান্ড থেকে টাকা ব্যবহার করা হবে। মাথায় রাখতে হবে যে এমন একটা ফান্ড কিন্তু আমেরিকার সরকার, আমেরিকান কংগ্রেস অনেক আগেই কিন্তু একটা সেট আপ করেছে, নাম জাজমেন্ট ফান্ড। যখন সরকার কোন বড় রকমের ড্যামেজের মুখোমুখি হয়, নানা রকম ক্লাস অ্যাকশন স্যুট হয় মনে করা যাক, সেখানে এই ফান্ড থেকে টাকা নিয়ে ওদেরকে পে করা হয়। কিন্তু এই প্রথম এই ফান্ড তৈরি করা হচ্ছে শুধুমাত্র একজন প্রেসিডেন্টকে, একজন সিটিং প্রেসিডেন্ট এবং তার পরিবারকে সমর্থন দেওয়ার, সাহায্য করবার জন্য। এই এই ফান্ডটা এতটা তর্ক সৃষ্টি করতো না দুটো কারণে। প্রথমত, যারা 6 জানুয়ারি 2021 সালে রায়ট করেছিল, যারা পুলিশকে পিটিয়ে মেরেছিল, যারা প্রায় 140 জন পুলিশ আহত করেছিল, প্রায় 1500 জনের মতো লোক যারা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল, যাদের প্রেসিডেন্ট ট্রাম্প ঢালাওভাবে ছেড়ে দিয়েছে, পার্ডন করেছেন, তারা এখন সবাই লাইন দিচ্ছে যে এখান থেকে আমি টাকা চাই। এখান থেকে আমি, শুধু তারাই নয়, যে সমস্ত লোক প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করে আদালতের সামনে বা অন্যান্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও দাবি করছে আমি টাকা চাই। যেমন আপনার মনে আছে আমাদের এক বিখ্যাত লোক মাইক লিন্ডেল, yeah of তিনি course the pillow seller পিলো বিক্রি করে yeah বেড়ান, তিনিও টাকা চাইছেন। yeah of course জুলিয়ানি টাকা চাইবে, আমি একদম ডেফিনেট জুলিয়ান। yeah এরকম and যারাই yeah, প্রমাণ করতে পারবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ফান্ড থেকে তারা পয়সা পাবে। এটা একটা সমস্যা। অন্য সমস্যা, তার চেয়ে বড় সমস্যা, এই চুক্তিতে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, তার দুই পুত্র, তার পুত্র স্বজন এবং তার কোম্পানির কেউ আগামীতে কখনোই ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্নের কারণে বিচারের সম্মুখীন হবেন না। আমি হাসান ফেরদৌস, আমি সরি আপনি বিঘ্ন করেন। এই কথাটি আপনি যদি আরেকবার পুনরায় রিপিট করেন এবং এই কথার গভীরতা, আমি সরি, আমি গভীরতাটা আমার বোঝা, আমাদের এবং সবার বোঝা দরকার। আপনি কিন্তু যে কোনো সময়ে আইআরএস এর অডিটের মুখে পড়তে পারি, কিন্তু আপনি কি বললেন আরেকবার বলুন প্লিজ। কখনোই প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং তার কোম্পানি, তিনটি এলিমেন্ট, তিনি, তার পরিবার এবং তার কোম্পানি, কখনোই আয়কর সংক্রান্ত কোনো মামলার মুখোমুখি হবেন না। পৃথিবীর কোথাও এই কাণ্ড ঘটেনি। আগামী থেকে আপনি কি ট্যাক্স ফাঁকি দেবেন, আপনাকে এখন থেকে আমি ইমিউনিটি দিয়ে রাখছি আমি, রাইট। এটা এক। তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার আছে, নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে আমাদেরকে, নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল যে মামলা চলছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, কিন্তু $100 মিলিয়ন ট্যাক্স ফাঁকি দেবার মামলা চলছে। $100 মিলিয়ন। আমরা জানি 2016 সালে যে ট্যাক্সের রিটার্নটা ফাঁস হয়েছিল, তাতে কি দেখেছি আমরা? ট্রাম্প সাহেব তো বিলিয়নিয়ার, তখন তিনি প্রায় $3 বিলিয়ন মালিক। তিনি কত টাকা ট্যাক্স পে করেছেন? 750 টাকা ফেডারেল ট্যাক্স। 750 টাকা। আপনি আমি কত টাকা পে করেছি? সাধারণ স্কুল শিক্ষক এর থেকে 4 গুণ 5 গুণ ট্যাক্স পে করে, ইনকাম ট্যাক্স, ফেডারেল ইনকাম ট্যাক্স পে করে। সেখানে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মাত্র 750 টাকা, এবং সে কারণে মামলা হয়েছে, এবং তার $100 মিলিয়ন তার ক্ষতিপূরণ হওয়ার কথা আছে, তার বিরুদ্ধে তিনি মামলা করেছেন। সেই মামলা বাতিল হয়ে গেল এই চুক্তির ফলে। এই $100 মিলিয়ন তো গেলই, আগামীতে সকল মামলা তুলে দেওয়া হলো। এমন অবিশ্বাস্য অন্যায়, দুর্নীতি আমার অভিজ্ঞতায় কিন্তু এদেশে ঘটেনি, ঘটলো।
আমি হ্যাঁ, মানে এই ব্যাপারে আরো কয়েকটি কথা রয়ে গেছে, আমি আসছি আপনার কাছে। নকিবুর রহমান, আপনার কাছে যাবো, আপনি অর্থনীতির প্রফেসর। সো I wish shame had ear and eyes, so it would be ashamed. But unfortunately, anyway, এই যে এত বড় একটি কাণ্ড ঘটালেন ট্রাম্প, আমরা দেখেছি অতীতে ট্রাম্প যেটাই বলেছেন, বাকি জিওপি লিডার আছে, সবাই আছেন ইয়েস স্যার বলে হজম করে নিয়েছেন, এবং যার ইয়েস স্যার বলার ইচ্ছা ছিল না বা নেই, তার শক্তি ছিল না, সে দাঁড়িয়ে বলুক যে আমি কিন্তু তোমার এই কথার সাথে একমত নয়, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেত। এখনও সেটি আমরা দেখছি। কিন্তু আমরা একটা বড় ব্যতিক্রম দেখলাম, জিওপি রিভল্ট। আমরা মিচ ম্যাকনেলকে দেখলাম একেবারে সোজাসুজি, আই কোট হিজ ওয়ার্ড, দিস ইজ অ্যাবনর্মাল, দিস ইজ মরালি রং, অ্যান্ড দের ইজ ওয়ান আদার ওয়ার্ড বিফোর দ্যাট, আমি ভুলে গেছি। আমরা উনি বলেছেন স্টুপিড Yes, and morally wrong. yes, thank you. Stupid and morally wrong. Literally stupid And morally wrong. Morally wrong. তারপরে আমরা not Susan Sarandon, she's actress. Susan Collins. Sorry, from Susan Collins. right, from তাকে দেখলাম কথা বলতে, মানে জিওপি দাঁড়িয়েছে, এবং মোর ইম্পর্টেন্টলি জিওপি তারা ওই যে রিসেসে চলে গেছে এই বিলটি না নিয়ে। আপনি আমাকে প্রথম আপনার দৃষ্টিকোণ থেকে ওয়াই দিস ইজ এই কারাপশন এট দ্য হাইয়েস্ট লেভেল বলে আপনি মনে করেন কিনা? দ্বিতীয় হচ্ছে, আইআরএস ক্যানট অডিট ট্রাম্প এবং ট্রাম্প ফ্যামিলি ইন ফিউচার, মানে কোনো দিনই না, কোনো পারবে না। আপনি আপনার শুনেন হাসান ফেরদৌসের কাছ থেকে, এবং আনবিলিভেবল, এরা মারা গেলেও কোম্পানি তো বেঁচে থাকবে, সেই কোম্পানি কখনো অডিটের শিকার হতে পারবে না। ক্যান ইউ বিলিভ দিস? কিন্তু জিওপির যে রিভল্ট, এটি হাউ ডু ইউ সি ইট? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ ইলেকশনটা খুবই কাছে। জি, হাসান ফেরদৌস কিছু বলছেন আপনি? আমি অ্যাড করি জাস্ট নাকি ভাই সাহায্য করবার জন্য, হচ্ছে যে আইআরএস এর আইন আছে, কিন্তু একবার যদি মামলা হয়, সেই মামলা শেষ না হওয়া পর্যন্ত ড্রপ করা যাবে না। রাইট, মামলা নিষ্পত্তি হতে হবে। হ্যাঁ, ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে, এখন সেই রাজস্ব কি বলে আমাদের বিচার বিভাগ চাইলেই কিন্তু মামলা ড্রপ করতে পারে, খারিজ করতে পারে না। বাট সেটা হবে আইন বিরুদ্ধ। হ্যাঁ, কিন্তু ডিপার্টমেন্ট অফ, সরি, জাস্ট লাইক এনিবডি এলস, ডিওজি তো তার পকেটেই আছে এখনো সম্পূর্ণভাবে। এনিওয়ে, নকিবুর রহমান, প্লিজ শুরু করুন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে বিষয়, এই আইনের যে ব্যাকগ্রাউন্ড এবং ইমপ্লিকেশন, এবং এটার যে মানে অদ্ভুত যেই ইমপ্লিকেশন, সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তো আমি এখানে জাস্ট তার সাথে একটু যদি যোগ করি, তারপরে আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর দেব, এবং সেখানে জিওপির রিভোল্টের কথাও চলে আসছে, যে এখানে এক্সাক্ট অ্যামাউন্টটা যদি আমরা দেখি, এটা হলো 1.766, which is close to $1.8 billion. এবং এটাকে ফ্রেমিং করা হচ্ছে হলো এন্টাই ওয়েপেনাইজেশন ফান্ড। এবং গল্পটা এরকম, যেটা হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে অনেক সরকারি ওয়েপেনাইজ করে বিরোধী মতকে হয়রানি করার জন্য। এটা আমরা তৃতীয় বিশ্বের দেশগুলাতে দেখি, আমেরিকাতে আমরা দেখিনি এর আগে, কিন্তু আমরা যদি জাস্টিস ডিপার্টমেন্টকে কেউ ওয়েপেনাইজ করে, আমরা দেখেছিলাম 2016 সালের ট্রাম্প প্রশাসন কিন্তু ওয়েপেনাইজ করেছিল জাস্টিস ডিপার্টমেন্টকে। আপনাদের মনে আছে, অ্যাটর্নি জেনারেল অ্যান্থনি বারকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের অপছন্দনীয় ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন। সো ওয়েপেনাইজ যে করা হয় নাই অতীতে, সেটা না, অতীতে হয়েছে, কিন্তু এই ওয়েপেনাইজ জাস্টিস ডিপার্টমেন্টকে কিন্তু করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই সবচেয়ে বেশি। এখন বিগত দিনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন গুলো হয়েছে, এটা ট্রাম্পের সাপোর্টাররা বলতে পারে যে ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেননি বাইডেন প্রশাসন এজন্য, কিন্তু এটার বাইরেও দেয়ার আর লট অফ আদার থিংস। ডোনাল্ড ট্রাম্পের অনৈতিক আচরণ, এবং 2016 সালের যে ট্যাক্স রিটার্নটা আমরা দেখেছি, যে হাসান ফেরদৌস ভাই বললেন যে একজন মানে সরকারি স্কুলের শিক্ষক, যিনি অলমোস্ট মিনিমাম ওয়েজের কাছাকাছি ইনকাম করেন, তিনি যে ফেডারেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স দেন, তার চেয়েও কম ট্যাক্স ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার দিচ্ছে। সো এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সো এই মামলাগুলাকে কোনোভাবেই কিন্তু আমরা ফ্রেম করতে পারবো না যে এটা তদানীন্তন সরকার এটাকে জাস্টিস ডিপার্টমেন্টকে ওয়েপেনাইজ করেছে। এবং ইন্টারেস্টিং হলো যে এখানে একটা মানে মামা বাড়ির আবদারের মতো আছে, যে আমরা জানি যে কংগ্রেস
প্রশাসনকে, সরকারের বাজেট অ্যাপ্রুভ করে টাকা দেয়, এবং সাথে সাথে এই টাকাটা কোথায় খরচ হচ্ছে এটার জবাবদিহিতা কিন্তু নিশ্চিত করে, অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করে। তো এই এন্টাই ওয়েপেনাইজেশন ফান্ডের মধ্যে এই কংগ্রেসের এই অথরিটিটাকে লিমিট করা হচ্ছে, যে এটা অ্যাবসলিউটলি এক্সিকিউটিভ বডির ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হচ্ছে যে তারা কোথায় কিভাবে ফান্ডটা ইউজ করবে। এটা অনেকটা মানে আপনার মানে নিজের স্বার্থের বিরুদ্ধে ভোট দেওয়ার মতো একটা আবদার কংগ্রেসের কাছে, যে তোমাদের ক্ষমতা আমরা সীমিত করব, তোমাদের কোনো জবাবদিহিতা নাই, কিন্তু তোমরা এটাকে পাশ করে দাও। এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন, এটা জিওপি এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি, যে কংগ্রেসের অথরিটিটাকে এই বিলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যে কাকে কিভাবে এটা দেওয়া হবে। এবং এটা থেকে হাসান ফেরদৌস ভাই যেটা বললেন, যে বেনিফিশিয়ারি কারা হবে, যে J6 মামলা যাদের বিরুদ্ধে করা হয়েছে, প্রাউড বয়েজ থেকে শুরু করে পুলিশ হত্যাকারী যারা যারা ক্যাপিটাল হিলের সম্পদ নষ্ট করেছে, তারা দাবি করতে পারে যে এটা তাদেরকে আহ, তাদেরকে আহ, হয়রানি করেছে বাইডেন প্রশাসন, এবং এটার ক্ষতিপূরণ হিসাবে এই ফান্ড থেকে ইউজ করা হবে, এবং এই ফান্ডকে কিভাবে ইউজ করা হচ্ছে এটা নিয়ে কংগ্রেস কোনো প্রশ্ন করতে পারবে না। আর আরো একটা জিনিস, জাজমেন্ট ফান্ডের কথাও হাসান ফেরদৌস ভাই বলেছেন, যে জাজমেন্ট ফান্ডের সাথেও কিন্তু এই বিলের একটা ট্যাগ করার প্রস্তাব আছে। এটা এখনো পুরোপুরি পরিষ্কার না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন। সো চারটা জায়গায় আমি যদি আবার রিক্যাপ করি, যে রিপাবলিকান যারা এই ব্যাপারে প্রশ্ন করছেন তাদের চারটা বিষয় নিয়ে প্রশ্ন। একটা হলো যে সেপারেশন অফ পাওয়ার, আর একটা হলো কংগ্রেসের অথরিটি এই বাজেট এই পয়সাটা কিভাবে স্পেন্ড করছে, তারপরে হলো থার্ড প্রশ্ন হলো ওয়েদার ডিওজি সেটেলমেন্ট এক্সিডস লফুল এক্সিকিউটিভ অথরিটি, এবং চতুর্থ হলো যে জাজমেন্ট ফান্ড কে লিগালি এই এই কাজে ইউজ করা যায় কিনা। আমরা অলরেডি দেখেছি যে এবং মানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে ট্রাম্প নর্মালি যেটা করে, যে আপনাদের মনে আছে যে সেই বর্ডারের ফান্ডিং এর যে বিলটা, এটা অন্য বড় ব্রডার বিলের সাথে যুক্ত করে দিয়েছিল। সো এবারও কিন্তু এই বিলটা এনটি ওপেনাইজেশন ফান্ডের এই বিলটা একটা ব্রডার বিলের সাথে কিন্তু আইস এবং ইমিগ্রেশন প্যাকেজের সাথে কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছিল। Yeah. এ কারণে মনে করা হচ্ছিল যে যেহেতু একটা ভালো মেজরিটি আছে 53, যদি তিনজন রিপাবলিকান যদি ভোট না দেন, তখনও টাই ব্রেকার জেডি ভ্যান্স টাই ব্রেক করে জিততে পারবে। সো একটা বড় একটা সুযোগ ট্রাম্পের কাছে। কিন্তু বিষয়টা হলো আমরা যেটা দেখছি যে অলরেডি সেনেটর টম টিলিস, আমাদের নর্থ ক্যারোলাইনা রিপাবলিকান সেনেটর, যিনি ইতিপূর্বেও ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে ট্রাম্পের রোশানলে পড়েছিলেন এবং তিনি রিটায়ার করছেন, তিনি আর রি ইলেকশন সিক করছেন না, তিনি অলরেডি বলেছেন যে ইট ইজ পে আউট পট ফর পাঙ্কস। এই কথাটা তিনি এক্স্যাক্টলি ইউজ করেছেন, যে পে আউট পট ফর পাঙ্কস। তারপরে অলরেডি জন থুন, যিনি মেজরিটি লিডার, ট্রাম্প তাকে ট্রাস্ট করেছেন। এবং বাই দ্য ওয়ে আপনি মিচ ম্যাকনেলের কথা বললেন, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, মিচ ম্যাকনেল ডিড এভরিথিং ইন হিজ পাওয়ার টু এনেবল ট্রাম্প, এবং সবকিছু করেও যখন তিনি দেখলেন যে ট্রাম্পকে মানে ফেরানো যাচ্ছে না, মানে হিজ স্ট্যান্ডস এগেইনস্ট ট্রাম্প ওয়াজ লিটল টু লেট, টু লিটল টু লেট। কারণ ডোনাল্ড ট্রাম্পের ইভেন হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ইমপিচ ট্রাম্প, যেটা তিনি করেননি, Yeah. যার ফলে ট্রাম্প সেকেন্ড টার্মে ইলেক্টেড হতে সাহায্য করেছে ট্রাম্পকে। সো জন থুন কিন্তু অলরেডি তিনি বলেছেন অন রেকর্ড, হি ইজ নট এ বিগ ফ্যান অফ দিস বিল, তিনি বলেছেন সেটা। এর বাইরেও সুজান কলিন্স, তারপরে লিসা মার্কস্কি, তারা তো এটার বিরুদ্ধে আছেনই। এবং অলরেডি আমরা দেখছি যে দুইজন সিটিং সেনেটর, ক্যাসিডি লুইজিয়ানার, হি ওয়াজ আনসিটেড, ট্রাম্প তাকে আনসিট করেছেন প্রাইমারিতে। সো তিনিও এই বিলের বিরোধিতা করবেন বলে আমার বিশ্বাস। এবং সাথে সাথে আরেকজন খুবই কনজারভেটিভ সেনেটর টেক্সাসের, জন কর্নেন, তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এন্ডোর্স করছেন না, তার বিরুদ্ধে প্যাক্সটনকে, টেক্সাসের কন্ট্রোভার্সিয়াল অ্যাটর্নি জেনারেল প্যাক্সটনকে তিনি ব্যাক করছেন। এটা নিয়েও কিন্তু জিওপি সেনেটরদের মধ্যে একজন সিটিং সেনেটরকে এন্ডোর্স না করা, যিনি মানে খুবই কনজারভেটিভ এবং ট্রাম্পের যে খুব বিরোধিতা তিনি করেছেন, ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন এরকমও না, তাকে আনসিট করার জন্য তার বিরোধী প্যাক্সটন, যিনি অনেক কন্ট্রোভার্সিয়াল, তাকে এন্ডোর্স করছেন। সো এটা নিয়ে জিওপির মধ্যে কিন্তু একটা বড় গৃহযুদ্ধ চলছে। এবং আমি মনে করি না যে এই গৃহযুদ্ধটাকে
প্রশমিত করতে পারবে ট্রাম্প। ট্রাম্প হ্যাজ অ্যাবসলিউট কন্ট্রোল ওভার প্রাইমারি, যার কারণে এবং এর সাথে এইপ্যাকের যে আমরা দেখেছি কেন্টাকিতে মেসির যে রেসটাকে মানে দ্যাট ওয়াজ হিস্টোরিক্যালি দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস, কেন্টাকির একটা অজপাড়া গ্রামের রেস। সেখানে এইপ্যাক এবং ট্রাম্প যে পরিমাণ পয়সা খরচ করেছে থমাস মেসিকে আনসিট করার জন্য, এটা ইটস আনপ্রেসিডেন্টেড। এটা আমরা এর আগে দেখেছিলাম নিউ ইয়র্কের জামাল বোম্যান এবং ডেমোক্রেট যেই স্কোয়াডের মেম্বারদেরকে আনসিট, কোরি বুশকে আনসিট করার জন্য খরচ হয়েছে। এখন রিপাবলিকানদের মধ্যেও যারা একটু সেন্টারের দিকে আসতে চান, তাদের বিরুদ্ধেও এই পয়সা খরচ করা হচ্ছে। সো এই ধরনের কর্মকাণ্ড ডেফিনেটলি এটা ডোনাল্ড ট্রাম্পের এবং তার ফ্যামিলির দুর্নীতিকে প্রোটেক্ট করার জন্য হয়তো তারা মনে করছেন অপরিহার্য, এবং এটাই তাদের লাস্ট অপরচুনিটি, সেনেট মেজরিটি তারা হারাতে পারেন এই সম্ভাবনা থেকে এই কাজটা করছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে এটার কারণে রিপাবলিকান পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্বটা আরো বাড়বে এবং এটার একটা বড় ইম্প্যাক্ট মিড টার্ম ইলেকশনে পড়বে। অসংখ্য ধন্যবাদ। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে, আপনি যেটা বলবেন সেটা বলবেন। এই পরিপ্রেক্ষিতে বলেন চট করে দুটো তথ্য জানানো দরকার ছিল। এক হচ্ছে যে এই যে লিকটা হলো না 2019 সালে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট, তখন তার ডিওজে তখন তাকে প্রসিকিউট করতে পারতো। 19 সালের কথা বলছি আমি। 2020 সালের জুন মাসে, তখন তিনি প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে, নিউ ইয়র্ক টাইমস এই পুরো ব্যাপারটা ফাঁস করে প্রায় 6 মাস পরে। তার মানে ট্রাম্প চাইলে অনায়াসে এই ব্যাপারটাকে তিনি হ্যান্ডেল করতে পারতেন, তার সময় তিনি করেননি। আচ্ছা, এটা একটা ব্যাপার। 2 নম্বর, যে স্লাশ ফান্ডটা করা হচ্ছে, বলা হচ্ছে যে ট্রাম্প সাহেব নিজে কিন্তু কোনো পয়সা পাবেন না, তার পরিবারের পয়সা পাবে না, কিন্তু কে পয়সা পাবে বা পাবে না ঠিক করবে কে? 5 জন লোক, 5 জন কমিশনার্স, যাদেরকে নির্বাচন করবে কে? আমাদের অ্যাটর্নি জেনারেল। And who is the অ্যাটর্নি জেনারেল? প্রেসিডেন্ট ট্রাম্পের বিগত সময়ের ব্যক্তিগত লয়ার, যিনি অপেক্ষায় আছেন অ্যাটর্নি জেনারেল হবার জন্য। এই মুহূর্তে অ্যাক্টিং, তো অপেক্ষায় তিনি আছেন ফুল অ্যাটর্নি জেনারেল হবার জন্য। ফলে যত রকম মাখন লাগানো যায়, সেই মাখন লাগানোর জন্য তিনি প্রস্তুত আছেন। ফলে কাকে তিনি টাকাটা দেবেন? এই আপনি একটু বললেন এনরিকে তারিক, আমাদের প্রাউড বয়েজের নেতা, টাকা তিনি পাবেন। মাইক লেন্ডেল টাকাটা পাবেন। টাকা পাবেন এই জাতীয় লোক যারা ক্লিয়ারলি আইন ভঙ্গ করেছে। একটু আগে আমরা বললাম ইসের কথা, মিচ ম্যাকনেলের কথা। মিচ ম্যাকনেল বলছেন যে যারা পুলিশকে আঘাত করেছে তাদেরকে আমরা পয়সা দেবো, যারা পুলিশকে উন্ডিট করেছে তাদেরকে পয়সা দেবো আমরা আমাদের স্লাশ ফান্ড থেকে। সে কারণে তিনি বলছেন এটা হয়, এটা মরালি রং তো বটেই, এটা টোটালি স্টুপিডিটি। ওকে, হাসান ফেরদৌস, আপনার কাছে, আপনি যাতে আমরা এখন এই সম্প্রতি দেখলাম যে ট্রাম্প যাকে ব্যাক করেননি, যাদেরকে ব্যাক করেননি প্রাইমারিতে, সব কজনই হেরেছেন। তাদের মধ্যে অন্যতম বেশ কয়েকজন আছে, তার মধ্যে ক্যাসিডি একজন আছেন। থমাস মেসির কথা শুনলেন আপনি নকিবুর রহমানের কাছ থেকে। আমার আসলে খুব জানতে ইচ্ছা করছে যে এই যে লোকগুলা, নাকিবুর রহমান সঠিক বলেছেন, এগুলো সবাই এনেবল করেছে আজকে ট্রাম্প যে পর্যায়ে এসেছেন, এদের কৃতিত্ব তার পেছনে মানে শতভাগ। কিন্তু আজকে কেন তারা রিভলভ করছেন? যখন ইলেকশনটি 2 দিন পর, তার মধ্যে যে কজন ফেল করেছেন তারা তো ডিসেম্বর পর্যন্ত থাকবেন সংসদে। বেশ কয়েকটা নতুন বিল আসছে এবং বিলগুলো আসলে ট্রাম্পের বিপক্ষেই যাবে। এই সেনেটরগুলো তো সেগুলো ব্লক করে দিবে। তো আপনার কাছে আমার 2টা প্রশ্ন, এখন কেন? আর এই লোকগুলো যখন ব্লক করে দিবে তখন, আর যদি নির্বাচনে বড়সড় ঘটনা ঘটে, রিয়েলি ব্লু ওয়েভ হয়, তাহলে তো বড় সমূহ বিপদ আছে। কিন্তু সেটি জেনেও উনি নতুন ক্যান্ডিডেটদের সাপোর্ট করছেন প্রাইমারিতে, এবং নতুন ক্যান্ডিডেটের সফলতা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কম থাকে। শুনবো আপনার কাছে। ভাবি ভাই, ট্রাম্প একটা মজার লোক। তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমার টোটাল কন্ট্রোল। আমি যে পাওয়ারফুল, আমি যা বলি তাই হয়, সেটাই ইম্পর্টেন্ট তার জন্য। তার পার্টি ইম্পর্টেন্ট নয়। উনি রিপাবলিকান নন, কিন্তু হি ইজ হিজ ওন ম্যান। তার অন্য কোনো ইন্টারেস্ট নেই। প্রমাণটা দিয়ে আপনাকে আমি, জন কর্নাইন, টেক্সাসে জন কর্নাইন খুব পপুলার। শুধু তাই নয়,
রিপাবলিকান দলের ভেতরে সিনিয়র একজন সেনেটর, গোড়া থেকে তিনি ট্রাম্পের পক্ষে ছিলেন, ট্রাম্পের ওকালতি করেছেন, তাকে তিনি এন্ডোর্স না করে কাকে এন্ডোর্স করছেন? এমন একজন লোক যিনি ব্যক্তিগত করাপশনের জন্য ইমপিচ হওয়ার মুখে ছিলেন। 4 বছর আগের ঘটনা, প্যাক্সটন। কেন করছেন তিনি এটা? হুম। এটা তার খেলা। তিনি দেখাচ্ছে, দেখো আমি কতটা পাওয়ারফুল, আমি যদি চাই আমি যে কাউকে, ইভেন কর্নাইনকে পর্যন্ত আমি হারাতে পারি। তার জন্য দলটা ইম্পর্টেন্ট নয়, হুম। রিপাবলিকান পার্টি ইম্পর্টেন্ট নয়, দেশটাও ইম্পর্টেন্ট নয়, আচ্ছা। আমি ইম্পর্টেন্ট। এটা একটা। আর 2 নম্বর, প্রাইমারিটা কি জিনিস আপনি জানেন? প্রাইমারিতে ভোট কে দেয়? দলের সবচেয়ে অনুগত লোকেরা। আর রিপাবলিকান পার্টি এই মুহূর্তে একটা ট্রাইব, একটা ট্রাইব। কেমন সহজ করে বুঝি বলি, ট্রাইবটা কি জিনিস? পীর সাহেব মনে করা যায়। পীর সাহেব কোনো অন্যায় করতে পারেন না, ট্রাম্প হচ্ছেন সেই পীর সাহেব। এবং দলের এই ট্রাইবের যারা মেম্বার কখনোই কোনো বিষয়ে ট্রাম্পের বিপক্ষে যাবে না। আপনার একটা এক্সাম্পল আপনাকে আমি আপনাকে, এতদিন পর্যন্ত ট্রাম্প সাহেব কি বলেছেন? কোনো যুদ্ধ নয়, কোনো ফরেন ইনভেশন নয়, কোনো ফরএভার যুদ্ধ নয়। তিনি কি করছেন এখন দেখতে পাচ্ছি আমরা, ঠিক প্রতিটা কাজ নিয়ে এখন করছেন। এবং যে সমস্ত রিপাবলিকানরা এক সময় তার এই যুদ্ধ বিরোধী অবস্থানের কারণে সমর্থন করেছিলেন, তারা কিন্তু এখন বলছেন ঠিক আছে, 72% রিপাবলিকান তার পক্ষে, তার ওভারঅল অ্যাপ্রুভাল মাত্র 33%, কিন্তু রিপাবলিকানদের মধ্যে 2/3 কিন্তু ঠিকই তার পক্ষে আছে। তার মানে ঠিকই দাঁড়ালো। ওই যে বললাম ট্রাইব, উনি কোনো ভুল করতে পারেন। এবং ট্রাম্প খুব ভালো করে জানেন, যে কারণে ট্রাম্প বলেছিলেন অনেক আগে 16 সালে যে আমি 5th অ্যাভিনিউতে গুলিও করি কাউকে, বন্দুক দিয়ে গুলিও করি কাউকে, আমি ঠিকই কিন্তু আমার সমর্থন হারাবো না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা করেছেন, এই লোকগুলি এতদিন পর্যন্ত তাদের সিট দ্বারা খুঁজে পায়নি কেন? এই লোকগুলি কেন এতদিন দাঁড়াতে পারেনি? তার একটা প্রধান কারণ, এই লোকগুলিও সমানভাবে দোষী। এরা ধোয়া তুলসী পাতা নয়। এদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতার অপব্যবহার করা। এবং সে কারণে দে নিডেড ডোনাল্ড ট্রাম্প। এখন তাকে ডোনাল্ড ট্রাম্প ছুড়ে ফেলেছেন, ঠিক আছে, এখন আমি বিদ্রোহ করব। এদেরকে কেউ প্লিজ ভাববেন না এরকম সৎ মানুষ। ভাবার কোনো অবকাশই নেই। এরা ডিসঅনেস্ট টু দ্য ভেরি কোর। নিজের স্বার্থ ছাড়া এরা কিচ্ছু বোঝে না। সৎ বুদ্ধি, সৎ চেতনা এবং দেশপ্রেম জিরো। দেশপ্রেম বলতে যদি কিছু থাকতো, তাহলে এরকম উন্মাদ একজনকে আপনি কখনোই, যদি সে প্রেসিডেন্ট হয়েও যায়, তার প্রতিটা জিনিসে আপনি সমর্থন করবেন না। এটা ঠিক না। প্রেসিডেন্ট সাধারণ মানুষরা নির্বাচন করে, নির্বাচনের মাধ্যমে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এই লোক যখন একের পর এক নিজের পকেট ভরছেন, রাজস্ব লুট করছেন এবং নিজস্ব ব্যক্তিগত প্রফিটিয়ারিং করছেন, বিভিন্ন দেশের সাথে করে ব্যবসা করে, এবং প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফ্রড করছেন। আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, ট্রাম্প মোবাইল, আপনি জাস্ট লুক ইট আপ। এই ফোন তারা ট্রাম্প বিক্রি করবেন $500 করে বা $600 করে। এইটা একটা অ্যান্ড্রয়েড ফোন একটা চাইনিজ কোম্পানি বানায়, তার দাম পড়ে আসলে প্রায় $150। ঠিক আছে, উনি খালি এটা নিয়ে গোল্ড কালার করেছেন, হি লাইকস গোল্ড, অ্যান্ড হি ইজ গোনা বি সেলিং ইট ফর $600, এবং এটার মান্থলি একটা ফি থাকবে, এবং সেটাও তার নিজস্ব টাওয়ার কিছু নাই, সে টি-মোবাইল থেকে একটা সাব লিজ নিয়েছেন। জাস্ট আনবিলিভেবল। ভাই আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। জি, ট্রাম্প সাহেব সদ্য ঘুরে এলেন বেইজিং থেকে। জি, আমি জানি না আপনি দেখেছেন কিনা, প্লেন থেকে যখন ট্রাম্প নামছেন, সঙ্গে কে ছিলেন? 17 জন সিইও। তার পুত্র। হ্যাঁ, অবশ্যই, হি হ্যাজ নো বিজনেস। পুত্রকে তিনি নিয়ে গেছেন সরকারি অফিসিয়াল ট্যুর, পুত্রকে নিয়ে গেছেন, পুত্র সাইডে বাণিজ্য করবে বলে। Yeah. I think you and I and Naki bhai were in the wrong business. We don't have the right. We have the wrong parents, unfortunately. I mean, I agree that too. We're in the wrong business. We have the wrong parents. We were not, born next to Trump's house or his father's house. I mean, how many times can you be unfortunate? It's just limitless. সাথে আরো যদি কয়েকটা যোগ করেন আপনি, যে ট্রাম্প ক্রিপ্টো যেটা করা হলো, the hand guy, Chinese guy. Biggest fraud that anybody has seen. শুধু ট্রাম্প নয়, মেলানিয়ার নামে No, Melania, আপনারা ভুল করছেন। Melania has to come clean. She had to come clean. She had nothing to do with Epstein. People were just
না না, কিন্তু মেলানির নামে একটা ক্রিপ্টোকারেন্সি আছে। হ্যাঁ No, I know that, but I'm talking about her episode few weeks back when Iran, in the middle of the Iran America war, she had to come in the prime time to tell that she's clean. This is How- a comedy. It's, This is a comedy. it's not a Endless it's not a comedy. It's a soap opera. You just don't know which one is going to play today. Well, okay, নাকিবুর রহমান যাচ্ছে আপনার কাছে। এখন ট্রাম্প প্রশাসন, ফরগেট ইট, ট্রাম্প উঠে পড়ে লেগেছেন কিউবার পেছনে। তার টার্গেট হচ্ছে কিউবা এবং রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ যে 1996 সালে উনি একটি প্লেন ডাউন করেছিলেন মায়ামি বেস, এটি এখন আসলে উনি আসলে কি এখন কিউবা দখল করতে যাচ্ছি আমরা না, মানে আমি আপনি নয়, ট্রাম্প প্রশাসন। I'm sorry, wrong phrasing, okay? ট্রাম্প প্রশাসন এই যে পাগলামি হচ্ছে, এটি একটু ব্যাখ্যা করুন, এবং রেশনাল ব্যাখ্যা করার কোনো দরকার নেই, কারণ রেশনাল নেই। মানে আমার ইচ্ছা হয়েছে আমি যাবো কিনা, এরকম একটি ব্যাপার। আর এই যে পাগলামিটা বন্ধ হবে কবে, কে থামাবে এই পাগলকে? এটা খুব আমি হাসান ফেরদৌস ভাইয়ের একটা প্রিয় যে কথা, যে জি, টাকো ট্রাম্প অলওয়েজ না এখন একটা নতুন শব্দ বেরিয়েছে টাকুর পরে, ইটস টাকো মানডে অর টাকো টিউসডে। সো এটা মানে I'm sorry. কিউবা ইজ এ ভেরি ইন্টারেস্টিং Right. কেস। আমরা যদি হিস্ট্রি দেখি যে আপনার সেই মানে ছোট্ট একটা দেশ কিউবা, মানে আমেরিকা Yeah. ইচ্ছা করলে আমেরিকার সবচেয়ে কাছে, মানে দৌড় দিয়ে গিয়ে কিউবা দখল করে ফেলতে 90 পারে। miles off of Miami 30 coast, miles, মানে অলমোস্ট সাঁতার কেটে যাওয়ার মতো অবস্থা। আপনার নেভি সিল সাঁতার কেটে গিয়ে থিওরিটিক্যালি সাঁতার কেটে গিয়ে কিউবা দখল করতে পারে। বাট হিস্ট্রি টেলস আস ডিফারেন্ট থিং। আপনাদের মনে আছে যে সেই আপনার ব্যাটল অফ পিগস, বে অফ পিগস, Bay of Pigs, yeah. বে অফ পিগস ইনভেশন, সেখানে মানে ইট ওয়াজ এ ব্রুটাল ওয়ার। Yeah. তারপরে 1962 অক্টোবরে 1962 যে কিউবান মিসাইল ক্রাইসিস, Correct. মানে আসলেও এটা মানে এটাকে বলা হয় যে ইতিহাসের একটা বড় স্ক্যাম, Yeah. যে আমেরিকা গট জেএফকে গট স্ক্যাম। Yeah. আসলে কিউবাতে কোনো মিসাইল ছিল না রাশিয়ান, কিন্তু মানে বিষয়টা আমেরিকান ইন্টেলিজেন্সের কাছে খবর এসেছিল যে রাশিয়া তখন ফরমার ইউএসএসআর, তখন সম্ভবত ক্রুশচেভ তখন ইউএসএসআর এর প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিউবাতে মিসাইল স্টকপাইল করছেন আমেরিকার উপরে আক্রমণের জন্য। এটার জের হিসাবে জেএফকে কিন্তু কিউবা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং মানে এটা নিয়ে 13 দিন পর্যন্ত আমরা এই ইরানের নিউক্লিয়ার যুদ্ধ হবে Yeah. কিনা আমরা টুইটারে ফলো করছিলাম। কিন্তু 1962 আমার জন্মেরও আরো প্রায় 15 বছর আগে, কিন্তু আমরা যেই রিপোর্টগুলা পড়ছি, নিউজ পেপার রিপোর্ট পড়ি, মানে এটা কিন্তু অনেকটা মনে হয় যে আমরা ওই ইরান ওয়ারের সময় পৃথিবী যেরকম ওয়াজ অন দ্য এজ, ওই 13 দিন পৃথিবী কিন্তু একটা এজের মধ্যে ছিল যে একটা নিউক্লিয়ার ওয়ার শুরু হয় কিনা আমেরিকা এবং ইউএসএসআর এর মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, একটা গোপন চুক্তি হলো। সেই গোপন চুক্তিতে আমেরিকা রাজি হলো যে তুরস্কে আমেরিকা যেই মিসাইল স্টকপাইল করেছেন এটা ফিরিয়ে আনতে, এবং ক্রুশচেভ এগ্রি করলেন যে তারা স্বীকার করেননি যে কিউবাতে তারা মিসাইল রাখবেন কি রাখবেন না, কিন্তু তারা বলেছেন যে কিউবাতে কোনো মিসাইল তারা রাখবেন না। সো বেসিক্যালি একটা গুজবের উপরে ভিত্তি করে এট দ্য এন্ড অফ দ্য ডে এই কিউবান মিসাইল ক্রাইসিসে কিন্তু যদি আপনি দেখেন যে এটাতে স্ট্র্যাটেজিক বেনিফিট কিন্তু পেয়েছিল ইউএসএসআর, কারণ আমেরিকা টার্কি থেকে বাধ্য হয়েছে মিসাইল ফিরিয়ে আনতে, মিসাইল স্টকপাইল করতে। সো এটা কিন্তু আমরা এখন মানে যদিও একটা ভিন্ন রকম দুনিয়াতে বাস করছি, যে ইচ্ছা করলেই রাশিয়া ইউক্রেন দখল করে নিল, আমেরিকা ইচ্ছা করলো ধাম করে গিয়ে ইরানের একটা মানে মেজর লিডারশিপকে শেষ করে দিল। আমরা এখন একটা ভিন্ন ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আছি। তারপরে আমরা দেখলাম যে মাদুরাকে উঠিয়ে নিয়ে আসলো ভেনেজুয়েলা থেকে। মানে এই জিনিসগুলা কিন্তু আন্তর্জাতিক নর্মের মধ্যে পড়ে না, এবং এগুলা আমরা কিন্তু চিন্তাও করতে পারি না যে এ ধরনের পাগলামি কোন রাষ্ট্রপ্রধান করতে পারে, কিন্তু এগুলো তো আমরা দেখছি। সুতরাং কিউবাতে রাউল কাস্ট্রোকে কিছু করবেন না, তাকে হত্যা করে ফেলবেন না, তাকে কিডন্যাপ করে আনবেন না। ডেফিনেটলি ইউএস হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, কারণ এখন সেই 1962 মতো কোল্ড ওয়ার তো চলছে না,
পুটিন, as powerful as he is, আহ, আমেরিকার সাথে একটা কিন্তু তারতম্য, সামরিক ক্যাপাসিটির একটা হুম, তারতম্য হয়েছে জি রাশার আফটার দ্য ফল অফ ইউএসএসআর। সুতরাং কে আমেরিকাকে প্রতিহত করবে? জি এটা কি সাফিসিয়েন্ট, কংগ্রেসের কি সাফিসিয়েন্ট ক্যাপাসিটি আছে যে তারা এই কিউবার ইনভেশনকে প্রতিহত করবে? কিন্তু হিস্ট্রি টেলস আস ওয়ান থিং, যে কিউবা ইজ এ রেজিলিয়েন্ট নেশন, ছোট্ট একটা দেশ, আমেরিকা থেকে খুব হুম, কাছে, আমেরিকার শোর থেকে কাছে জি সাঁতরে যাওয়ার মতো জায়গা হলেও দে আর এ রেজিলিয়েন্ট নেশন। এবং এরকম একটা দেশকে দে মাইট, হুম, ইট মাইট নট বি ইজি, বিকজ সেই বে অফ পিগস ইনভেশন ইজ এ ইয়া রিমাইন্ডার যে খুব ইচ্ছা করলেই ইয়া মানে এই এরকম ভাবে একটা দেশকে দখল করে নেওয়া যায় না। রাইট। আপনার কথা কি আমি শেষ করে দিব একটু? লেট মি হেল্প ইউ। বলেন। পশ্চিমা বিশ্ব পরিবর্তন হয়নি। দে আর দ্য উলফ ইন শিপ ক্লোজ অর স্কিন। সময় সুযোগ যখনই আসবে যেটি তার দখল করা দরকার দখল করে নিবে, জোর দখল করবে। দ্য ওয়েস্ট হ্যাজন্ট চেঞ্জ, ওয়েস্ট ওয়াজ নেভার সিভিলাইজড অ্যান্ড নেভার উইল বি, দে জাস্ট পুট এ নাইস ফেস। আই নো অনেকে আছে আমাকে পছন্দ করবে না এই ব্যাপারে, আই ডোন্ট কেয়ার, বাট দ্যাটস আ ফ্যাক্ট। Look at the history from Vikings to whatever. But you'll see. But that time was different. You can tell them, oh, these guys, the Vikings had no education. Well, now you guys have education. So what? What has changed? Nothing. You are going to the global south. You are murdering people, pillaging them, raping them, looting their properties by force. That hasn't changed. আমি প্রসঙ্গ পরিবর্তন করে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। আমি আমি বি- একটু একটু বলি, হাবিব ভাই, একটু একটু আমার আপত্তি জানি একটু। আমি আপত্তিটা হচ্ছে এই যে কিউবাকে গ্লোরিফাই করবেন না। কিউবা একটা অথরিটেরিয়ান ডিক্টেটরশিপ, একটা হুম, একটা দল সেই 62 সাল থেকে ক্ষমতায় আছে, তারাই ক্ষমতায় আছে। থাকুক। প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, না, জেলে লোকে পড়ছে মাসের পর মাস। এক্স্যাক্টলি ইরানের মতো। ইরানকে আমরা গ্লোরিফাই করি দাঁড়াচ্ছে বলে আমেরিকার বিরুদ্ধে, বাট এটা একটা অত্যন্ত কর্তৃত্বপরায়ণ আচ্ছা এক দলীয় সরকার। এটা ভুললে আচ্ছা চলবে না। আমি কিউবাতে হ্যাঁ হ্যাঁ কিউবাতে এই ক্যাস্ট্রো ব্রাদার্সরা হ্যাঁ এখনো দেশ চালাচ্ছে। আচ্ছা আমি আসছি। আমরা কিন্তু ডেমোক্রেটিক দেশে আছি, বাট আমি যদি মুখ খুলে কথা বলতে যাই জেলে থাকবো এখন। সো আই ডোন্ট সি মাচ ডিফারেন্ট না, না, ফ্রম। কথা তো বলছি, আপনি বলছেন না, বলছি কথা আমিও বলছি কথা কিন্তু বলছি আপনি যে আর কোনো কি। সময় জেলে ঢুকে যেতে পারেন। না, না, ট্রাস্ট না, মি, and then you will not get the justice. I'm not doing a এইটা parallel. কিউবার সঙ্গে তুলনীয় আমি নয়, কোনো এটা সমান্তরাল কিউবার করছি না। সঙ্গে তুলনীয় আচ্ছা নয়, ইরানের সঙ্গে এই তুলনীয় নয়। বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব, কারণ আমি মনে করি there is a lot to এটা মাথায় discuss. রাখতে হবে। আমরা You আপত্তি disagree করবো and I আগে, disagree. কিন্তু Okay, সত্যটাকেও আমরা প্রেজেন্ট করবো। ওকে ঠিক আছে। সমর্থন কিন্তু কিভাবে করছে না, আলোচনা হচ্ছিল। আমার মনে হচ্ছে কিউবা দখল করে নিব আমি, এটা কি ঠিক কিনা? দ্যাটস রাইট, আমি সেখানে কোনো আপত্তি নেই আমার। হ্যাঁ কিন্তু আমি শুধু বলছি, এটা কিন্তু আলোচনার প্রশ্ন কিন্তু আমি সেটা। একটা ক্যাভিয়াট হ্যাঁ দিচ্ছি আমি, যে না ভুলে যাই যে কিউবা খুব একটা ধোয়া তুলসী পাতা নয়। না না কেউ বলে ইরান যেমন সেটা কিন্তু ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু নয়। আমিও বলিনি, সেটি না কিভাবে বলেনি, কেউ বলেনি। হ্যাঁ মানছি আমি। হ্যাঁ আচ্ছা মানছি। এখন একটি বিস্ফোরক মন্তব্য অ্যাকচুয়ালি রিপোর্ট বেরিয়েছে। আপনি থ্যাংক ইউ আপনি আমার এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং আমি সেটি খুব মনোযোগ সহকারে পড়েছি। সেটি হচ্ছে ইরানের আহমেদিনেজাদের ব্যাপারে। যেই লোককে আমরা জানতাম যে সে হচ্ছে কট্টর পশ্চিমা বিরোধী সমালোচক, এবং এমন কথা উনি বলেছেন যে আই উইল ওয়াইপ অফ ইসরায়েল ফ্রম দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড, সেই লোককেই আমেরিকা এবং ইসরায়েল বেছে নিয়েছিলেন তাকে পরবর্তী খমেনি অর দ্য হেড অফ স্টেট অর প্রেসিডেন্ট একটা কিছু করার জন্য এই ইরান আক্রমণের পরে। যেখানে আমরা এখন জানি যে এখানে ইউএই এবং সৌদি আরবেরও বেশ কিছু মদত ছিল এবং তাদের সমর্থন ছিল। আপনি যদি আমাদেরকে জিনিসটি একটু বুঝিয়ে বলুন জিনিসটি কি এবং এটির সিগনিফিকেন্সটা কি এই এত কিছুর মাঝখানে, কারণ একসাথে অনেক কিছু চলছে। হাবিব ভাই, উত্তরটা খুব জটিল, কারণ তথ্যগুলি এসছে একটি মাত্র পত্রিকা সূত্র থেকে, জি যে সূত্রকে কোনো পক্ষই সমর্থন করেনি। কারেক্ট। ইরানও বলেনি, ইসরায়েলও বলেনি, মার্কিন যুক্ত সরকারও বলেনি যে আমরা আহমেদিনেজাদকে, কিন্তু আমরা খবরটা পেয়েছি। রাইট। এখন আমরা স্পেকুলেট করতে পারি। দুটো ব্যাপার এখানে। এটা পুরো প্রজেক্টটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কমন প্রজেক্ট ছিল, ইরানের সরকার পরিবর্তনের প্রজেক্ট, নতুন রেজিম, ইসলামিক রিপাবলিককে ভেঙে আমার তাবেদার সরকার গঠন। জি কারণ মধ্যপ্রাচ্যের সব দেশই এখন আমার দখলে, আমার বলতে বলছি আমি ইসরায়েলের দখলে। ইসরায়েল এখন আনরাইভালড একটা পাওয়ার। রাজনৈতিক শক্তি মধ্যপ্রাচ্যে।
একমাত্র দেশ যে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে হচ্ছে ইরান। এখন সেই ইরানকে কিভাবে আমি পদনত করবো? একটা হচ্ছে যুদ্ধ করতে পারলাম না, এখন দেখি ইরানের ভেতরে বিদ্রোহ করতে পারি কিনা, তাও তো পারলাম না। থার্ড কি অপশন হতে পারে আমার, যে আমি তো এর ভেতর থেকে আমার কাছের লোক বাছাই করে নিতে পারি কিনা, জি আমি আমার পছন্দের লোক এখান থেকে বাছাই করে নিতে পারি কিনা, এবং এমন লোককে বাছাই করলাম আমি যে লোকে বলতে পারবে না যে আমার লোক এটা। কোনো পক্ষই বলবে না যে আমাদের নেজাদ আমেরিকার লোক বা ইসরায়েলের লোক। অথচ দেখেন আপনি, এই লোকটি কাজ করছে কার জন্যে? আমরা কি জানি এই লোকটি মাঝখানে হাঙ্গেরি গিয়েছিল বা Yeah. ব্রাজিলে গিয়েছিল, and he must have met in both those countries with Israeli agents. বাইরে থেকে যতটা তাদের মনে হয় বিপ্লবী মহাবিদ্রোহী, প্রকৃতপক্ষে সবাই ক্ষমতা লোভী। এরা সবাই, এরা দুঃখের কথা হচ্ছে এখানে যে যাদেরকে আমরা দেশপ্রেমিক ভাবি, এরা কেউ দেশপ্রেমিক নয়। Yeah, অর্থের কাছে, absolutely. ক্ষমতার কাছে, হ্যাঁ। শক্তির কাছে তারা খুব সহজেই জি বিক্রি হয়ে যান। আর আরেকটা কথা আপনি বলেছেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি, প্রায় প্রতিটি দেশ, প্রায় কেন প্রতিটি দেশই বলবো, বিশেষ করে উপসাগরীয় দেশগুলি, দে ওয়ার ডেড এগেনস্ট ইরান। ইয়া আপনি জানেন আজ নয়, 1950 সালে সৌদি বাদশাহ আমেরিকান প্রেসিডেন্ট ডেকে বলেছেন, ভাই কাট অফ সাপের সাপের মাথা। মাথাটা কেটে ফেলো 1950 সালের কথা বলছি জি আমি। জি আর এখন কি হয়েছে, সৌদি যে যুবরাজ, তিনি ফোন করে বারবার বলছেন শেষ করো ইরানকে। ইয়া ফলে ইরানের বিরুদ্ধে এই কনস্পিরেসিটা বা এই লড়াইটা আজকের নয়। ইনফ্যাক্ট আমার চেয়ে ভালো বলতে পারবো না নাকিব ভাই, এটা হচ্ছে যে ইরানের সাথে এই দুই সভ্যতার, আরব ও পারস্য সভ্যতার লড়াই কিন্তু 5000 বছরের সভ্যতা, Yeah. 5000 বছরের। Yeah, you're probably going back to Seljuks or even before. এবং এবং সেই 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 ঘৃণা বা সেই দ্বন্দ্ব অনেকদিন ইন্ডিয়া ভারত পাকিস্তানের মতো। Yeah. সরকার বদলায়, সময় বদলায়, কিন্তু হুম। ঘৃণাটা বদলায় না। হ্যাঁ। এই এক এখন রয়ে গেছে। আপনি মনে হয় ডারিয়াসের কথা বাস্তবতা- বলছেন, সাইরাস অর ডারিয়াসের কথা বলছেন, মানে আমরা যদি পিছনে ফিরে যাই সেই সময় পারস্য ইয়ার ওকে তখন পারস্য ছিল এম্পায়ার, এরা ছিল অতি ক্ষুদ্র, সামান্য, প্রায় প্রায় দরিদ্র ভূমি একটি। পারস্য ছিল বিশ্বের অন্যতম প্রধান। yeah the world power, one of the two world power, one side you have the Greeks and Romans and you have the Persians, so yes আমরা কথা বলবো ব্যাপারে থ্যাংক ইউ জাস্ট তেল আবিষ্কার হয়েছে বলেই, হ্যাঁ, তেল ও গ্যাসের ভাগ্যের এই কারণেই পরিবর্তন। কিন্তু এই সৌদিরা ইয়া মাথায় উঠেছে। রাইট ওকে নাকিবুর রহমান, আমাদের সময় কম, আমরা লেটেস্ট একটা রিপোর্ট জানি যেখানে আমেরিকার 42টি মানে অত্যাধুনিক প্লেন ভূপাতিত হয়েছে ইরানের মাধ্যমে, কিন্তু আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প অহরহ বলে আসছেন উই ফিনিশ দেয়ার নেভি, দে হ্যাভ নাথিং, তারা গাধায় চড়ে এখন যুদ্ধ করবে, নেভি নেই, কেউ নেই, কিছু নেই, উট আর গাধা ঘোড়া ছাড়া কিছু নেই, ওরা কি বলছে আমি জানি না। হোয়াট ডাজ দ্যাট টেল ইউ, হোয়াট ডাজ দ্যাট টেল দ্য ওয়ার্ল্ড? কারণ এই রিপোর্টগুলো তো এখন বের হয়ে আসছে। জি, আমি একটু আহমেদিনেজাদের বিষয়টা খুব কম সময়, হ্যাঁ, মানে জাস্ট একটু অ্যাড্রেস করি যে হাসান ফেরদৌস ভাইয়ের কথা যেটা উনি শুরুতে বললেন যে আমরা একটা সোর্স থেকে খবরটা পেয়েছি, জি সেটা হলো নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস, দ্যাটস আমরা কারেক্ট। মানে স্টেট ডিপার্টমেন্টের কোনো মেমো পাইনি, আমরা ইরান থেকেও কোনো মেমো পাইনি। সো দ্য থিং ইজ, আমরা যদি ডেফিনেটলি বর্তমান সভ্যতায় নিউ ইয়র্ক টাইমস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল Yeah. এর আগেও কিন্তু আমরা দেখেছি। Of course, হামাস বাচ্চাদের কেটে অভিনয় ভরে তো অনেক দিচ্ছে। কিছু নিয়েই, মানে even আমরা They're যদি freaking liars. New রিসেন্ট York Times is টাইমসেও not আমরা যদি reliable. চলে যাই যে I agree. ওয়ার অন টেররের ক্ষেত্র তৈরি করার জন্য Yeah. নিউ ইয়র্ক টাইমস broke the first report on WMD, weapon of mass destruction. Absolutely. জুডিথ মিলার। Judith Miller, right. তো এজন্য নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টকে আই ডোন্ট টেক ইট অ্যাট হ্যাঁ, ফেস ভ্যালু। আমরা সেটা মানে মাথায় রেখেই কথা বলছি। হ্যাঁ, এবং ইট মাইট বি এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, কারণ আমরা যদি দেখি যে আহমেদিনেজাদ ইজ মানে ভেরি এন্টাই ওয়েস্ট ডেফিনেটলি, কিন্তু সাথে সাথে এটাও ট্রু যে হি ওয়াজ অলসো এন্টাই কারেন্ট রিজিম, কারণ তিনি কিন্তু হি ওয়ান্টেড টু রান ফর Well, অফিস। that's where the connections we were trying to make. হ্যাঁ, তিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু দেওয়া হয়নি তাকে। দেওয়া হয়নি তাকে, কারণ ইরান হ্যাজ এ উইয়ার্ড নিয়ম যে ইউ That's নিড টু true. বি ভেটেড, সো হি ডিডন্ট মেক দ্য কাট। সো ওই কারণে গভর্নমেন্টের সাথে তার একটা মানে কি বলা যায় যে একটা মানে একটু কনফ্লিক্ট রয়েছে। বাট যারা মাঠ পর্যায়ে
আন্দোলন করছে তারা কিন্তু বেসিক্যালি দে আর লেফট উইং ভেরি লিবারাল পলিটিশিয়ান। ওকে, তাদের সাথে আহমেদিনেজাদের খুব পলিটিক্যাল আইডিওলজির কিন্তু কোনো মিল নেই। সুতরাং আহমেদিনেজাদকে ইস্টাবলিশ করা, সো বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে এখন ইরানের যেই মানে একটু দুর্বল নেতৃত্ব বর্তমানে আছে, এটার মধ্যে আর একটা রিঙ্কেল সৃষ্টি করার জন্য জি। এইটা একটা ইটস এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সো ইটস মোর প্রোপাগ্যান্ডা দ্যান ট্রুথ। এটা আমার পার্সোনাল অভিমত, বাট টাইম উইল টেল। আর ওয়েপন ডিস্ট্রাকশনের কথা যেটা, 30 seconds. ওয়ার ইজ এক্সপেন্সিভ। যখন আপনি যুদ্ধে যাবেন এবং দেয়ার ইজ এ রিজন, যদি এই ক্ষয়ক্ষতিগুলো না হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প wouldn't have swallowed this humble pie. জি, তিনি কিন্তু ইরানের এই যুদ্ধ চালিয়ে যেতেন। হ্যাঁ। এই ক্ষয়ক্ষতির কারণেই কিন্তু তিনি শান্তির পিছিয়ে কথা এসেছেন। বলছেন, Yeah, তিনি yeah. যুদ্ধবন্ধের Thinking কথা twice. বলছেন এবং অন্যান্য কথা বলছেন। তো এটা ইট ইজ হোয়াট ইট ইজ। Thank এই you, কারণেই thank তো অধিকাংশ থ্যাংক ইউ। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিরা যুদ্ধ পছন্দ করেন না। জি, থ্যাংক ইউ। হাসান ফেরদৌস, আপনার কাছে সময় খুবই কম থাকবে, কিন্তু পুতিন উনি চায়নাতে ছিলেন শি জিনপিং এর সাথে, জয়েন্ট কন্ডেমেশন দিয়েছেন, বলেছেন ইররেসপন্সিবল ফরেন পলিসি। আমাদেরকে যদি 30 সেকেন্ড আপনি রিক্যাপ করতে চান এখানে, আমি জানি আমরা উইল টক অ্যাবাউট দিস নেক্সট উইক। পুতিনের সাথে শির মিটিং হয়েছে 28 বার, 28 টাইম সামিট লেভেল মিটিং হয়েছে। ট্রাম্পের সঙ্গে মিটিং হয়েছে 7 বার। তফাৎটা দেখুন আপনি, কে বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্প সাহেব বেজিং এ গেছেন অ্যাজ এ রাইভাল, অন্যদিকে পুতিন সাহেব গেছেন বেজিং এ অ্যাজ এ পার্টনার। কি বলেছেন, প্রথম কথাটা কি বলেছেন আমাদের শি জিনপিং? আমেরিকা ইজ এ ডিক্লাইনিং পাওয়ার। আমেরিকা আগের মতো আর একমাত্র ক্ষমতা সম্পন্ন দেশ নয়, ইটস এ মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই একই কথাই কনফার্ম করেছেন পুতিন এবং শি জিনপিং। বিশ্ব ব্যবস্থা পুরো বদলে যাচ্ছে মূলত এই দুই দেশের জন্য। ফলে যে কথাটা আগে বললাম আমি, আমেরিকার ডিক্লাইনিং পাওয়ার দ্যাট হ্যাজ বিন রিকনফার্মড এই সামিটের মাধ্যমে সেই ব্যাপারটা রিকনফার্ম করা হলো। জি, হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাকিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বাংলাদেশ নিয়ে কথা বলা গেল না, বরাবরের মতো অনেক কিছু ছাড়া পড়ে যায়। আমি একটি কনক্লুশন লিখে রেখেছিলাম প্রথম আলোকে খুব ধুবো বলে, কিন্তু সেটাও হলো না আজকে। বাট there is always tomorrow. আপনাদের দুজনের কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।